31শে জুলাই 2019 ভোরবেলা এক পথ চলতি মানুষ দেখতে পায় পথের ধারে ঝোপের আড়ালে এক মহিলার নিথর দেহ রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। মহিলার মাথা ও মুখ এমনভাবে থেঁতলে দেওয়া হয়েছে যে তাকে দেখতে আসলে ঠিক কেমন তা বোঝার কোনো উপায় নেই। তবে পরনের পোশাক দেখে মনে হচ্ছে মহিলা অভিজাত পরিবারে। কে ছিল এই অজ্ঞাত পরিচয় মহিলা? কে বা কারা কেন খুন করেছিল তাকে? এই মহিলার পরিচয় কি? খুনিকে কিভাবে খুঁজে বার করেছিল পুলিশ? চলুন শুনে নেওয়া যাক আজকের সত্যি ঘটনাটা। নমস্কার, আমি অনুপ আর আপনারা শুনছেন অপরাধ ডায়েরি। 2019 সালের 31শে জুলাই বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরের বাউন্ডারির ঠিক পিছনের নির্জন রাস্তার পাশে এক মহিলাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে এক পথচারী। এক মুহূর্ত সময় নষ্ট না করে ওই ব্যক্তি পুলিশকে ফোন করে খবরটা দেয়। শীঘ্রই পুলিশ টিম নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়। সেখানে পুলিশ দেখে জিন্স ও টি শার্ট পরা এক মহিলা রক্তাক্ত অবস্থায় রাস্তার ধারে ঝোপের পাশে মৃত অবস্থায় পড়ে আছে। দেহে অনেকগুলো ধারালো অস্ত্র দিয়ে কোপানোর চিহ্ন, মাথায় ও মুখে পাথর বা ইট জাতীয় কোনো বস্তু দিয়ে বারংবার আঘাত করার চিহ্ন স্পষ্ট। মুখটা পুরো থেঁতলে গেছে, তাই ওই মহিলা যে কে তা মৃতদেহ দেখে বোঝার কোনো উপায় নেই। পুলিশ মৃতদেহের আশপাশ ভালোভাবে পর্যবেক্ষণ করে। মৃতদেহের আশেপাশে এমন কোনো জিনিস নেই যা দেখে মৃতদেহটি শনাক্ত করা যাবে। তবে রক্তমাখা অবস্থায় একটা ইট খানিকটা দূরে পড়ে থাকতে দেখা যায়। পুলিশ অনুমান করে ওই ইট দিয়েই মহিলার মুখ থেঁতলে বা বিকৃত করে দেওয়া হয়েছে, যাতে শনাক্ত করা না যায় মহিলাটি কে। কোনো পরিচয়পত্র, ফোন, কোনো কার্ড কিছুই নেই এই মহিলার কাছে। ওই মহিলার পোশাক ও তার হাতের টাইটানের দামি মডেলের ঘড়ি দেখে পুলিশ অনুমান করে সে এক অভিজাত পরিবারে। তাছাড়া ওই মহিলার চেহারার গড়ন দেখে মনে হয় সে এখানকার স্থানীয় নয়, অন্য কোথাও থেকে এখানে এসেছে। এবার পুলিশ মৃতদেহকে ময়না তদন্তের জন্য পাঠায়। পুলিশ কয়েকটা টিমে ভাগ হয়ে তদন্ত শুরু করে। প্রথমে তারা মৃত মহিলার পরিচয় খুঁজে বার করার চেষ্টা করে। যে কোম্পানির জিন্স ওই মহিলা পরেছিল, প্রথমে সেই কোম্পানির শোরুম কোথায় কোথায় আছে তা খুঁজে বার করা হয়। মহিলার পরনের জিন্স যেহেতু একেবারে নতুন ছিল, তাই 2019 সালে ওই ধরনের জিন্স ওই কোম্পানি কাকে কাকে বিক্রি করেছে তা খুঁজে বার করার চেষ্টা করে পুলিশ। জানা যায় ওই মডেলের জিন্স মোট 14,000 পিস ভারতের বিভিন্ন জায়গায় বিক্রি হয়েছিল। এত মানুষের মধ্যে থেকে একজনকে খুঁজে বার করা খুবই মুশকিল, তাই মহিলাটি যে সাইজের জিন্স পরেছিল, পার্টিকুলারলি সেই সাইজের জিন্স ওই কোম্পানি কাকে কাকে বিক্রি করেছিল তা জানার চেষ্টা করে পুলিশ। এবার সংখ্যাটা 14,000 থেকে নেমে 800-তে এসে পৌঁছায়। মৃত মহিলার দেহে এস লেখা একটা ট্যাটু করা ছিল। পুলিশ অনুমান করে ওই মহিলার নাম এস দিয়ে শুরু হতে পারে, বা তার স্বামী বা প্রেমিকের নামও এস দিয়ে শুরু হতে পারে। এবার ওই 800 জনের মধ্যে এস দিয়ে নাম শুরু ব্যক্তিদের খুঁজে বার করার চেষ্টা করে পুলিশ। পুলিশের আরও একটা টিম ওই মহিলার হাতে থাকা টাইটান ঘড়িটি কোথা থেকে কে কিনেছে তা খুঁজে বার করার চেষ্টা করে। জানা যায় ওই মডেলের ঘড়ি মোট 1400 জন কিনেছে 2019-এ। এবার এর মধ্যে এস নামের ব্যক্তিদের খুঁজে বার করার চেষ্টা করা হয়। জানা যায় 2019-এ এস নামের মোট 115 জন ওই ঘড়ি কিনেছে। এবার তাদের ফোন নাম্বার জোগাড় করে একে একে তাদের ফোন করে জিজ্ঞাসাবাদ করার কাজ শুরু হয়। পুলিশের আরও একটা টিম যেখানে মৃতদেহ পাওয়া গেছিল তার আশেপাশের রাস্তায় সিসিটিভি ফুটেজ চেক করতে থাকে কোনো সন্দেহভাজন ব্যক্তি বা গাড়ির খোঁজ পাওয়ার আশায়। কিন্তু কোনোভাবেই পুলিশের 3টে টিম অনেক চেষ্টার পরেও কোনো ক্লু খুঁজে পায় না। মহিলার পরিচয় এখনও জানা যায় না। পুলিশ কেসটা সলভ করতে দিন রাত পরিশ্রম করতে থাকে। এরপর একদিন বেঙ্গালুরু পুলিশ টিমের এক সদস্যের কাছে একটা ফোন আসে। ফোনটা করেছিল পুলিশেরই এক গুপ্তচর।
সে একটা ঠিকানা দিয়ে বলে এই ঠিকানায় থাকা ব্যক্তি তার স্ত্রীকে খুন করে এয়ারপোর্টের আশেপাশে কোনো এক জায়গায় ফেলে দিয়ে এসেছে। এ খবর পাওয়া মাত্র ওই কনস্টেবল তার ঊর্ধ্বতন পুলিশ অফিসারকে তা জানায়। পুলিশ টিম দ্রুত সেই স্থানে পৌঁছায় ও সেই ব্যক্তিকে থানায় ধরে নিয়ে আসে। তাকে কঠোরভাবে জেরা করা হয়। জেরাতে সে স্বীকার করে সেই তার স্ত্রীকে হত্যা করেছে ও লাশ এয়ারপোর্টের আশেপাশের এক স্থানে ফেলে এসেছে। তাকে পুলিশ ভ্যানে করে নিয়ে গিয়ে সেই স্থানে কোন জায়গায় সে লাশ ফেলেছে তা দেখিয়ে দিতে বলে। ভ্যান কেম্পেগৌড়া এয়ারপোর্টের পাশের রাস্তা ধরে যেতে থাকে, কিন্তু পুলিশকে অবাক করে দিয়ে ওই ব্যক্তি অন্য এক পথ ধরতে বলে। খানিক দূর যাবার পর ওই ব্যক্তি পুলিশকে গাড়ি থামাতে বলে এবং বলে রাস্তা থেকে একটু দূরে ঝোপের আড়ালে সে তার স্ত্রীর মৃতদেহ ফেলে গেছে। পুলিশ এলাকাটা খুঁজে দেখে সত্যি এক মহিলার মৃতদেহ সেখানে পড়ে আছে, অর্থাৎ এটা অন্য এক হত্যার ঘটনা। যাই হোক, পুলিশ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে এবং তার বিরুদ্ধে স্ত্রীকে খুন করার জন্য কেস চলে। একটা কেস সলভ করতে গিয়ে আরও একটা কেস সলভ হয়ে যায়, কিন্তু প্রথম কেসের কোনো অগ্রগতি হয় না। এভাবে কেটে যায় 10টা দিন। এই 10 দিনের মধ্যে বেঙ্গালুরুর ইন্সপেক্টরের কাছে রাজারহাট নিউ টাউনের এক পুলিশ অফিসারের বেশ কয়েকবার ফোন আসে। ইন্সপেক্টর এই কেসটা নিয়ে ব্যস্ত থাকার জন্য সেই ফোন রিসিভ করতে পারেনি। 11তম দিনে আবারও কলকাতার সেই পুলিশ অফিসারের ফোন আসে। ইন্সপেক্টর ফোন রিসিভ করে এবং আগের ফোন ধরতে না পারার জন্য দুঃখ প্রকাশ করে। আসলে 1 মাস আগে বেঙ্গালুরু পুলিশের একটা টিম কলকাতা থেকে কার্তিক নামে এক সোনা পাচারকারীকে গ্রেপ্তার করে। বেঙ্গালুরুতে এই কার্তিক ডজনখানিক ডাকাতি করেছিল। পুলিশ তার কাছ থেকে 50 লক্ষ টাকার সোনা পেয়েছিল। কলকাতা পুলিশের সন্দেহ এই কার্তিক কলকাতাতে ঘটে যাওয়া বেশ কয়েকটা ডাকাতির সাথে যুক্ত। তাই কলকাতা পুলিশ এই কার্তিককে রিমাইন্ডে নিতে চায়। সে ব্যাপারে কথা বলার জন্যই কলকাতার নিউ টাউন থানার পুলিশ বেঙ্গালুরু ইন্সপেক্টরকে ফোন করেছিল। এরপর তাদের মধ্যে বেশ কিছুক্ষণ কথা হয়। কথা প্রসঙ্গে ইন্সপেক্টর বলে এক অজ্ঞাত পরিচয় মহিলার খুনের ইনভেস্টিগেশনে সে এখন নাজেহাল। লাশ এতটাই বিকৃত যে তার পরিচয় বিগত 10 দিন ধরেও তারা বার করতে পারছেন না। মহিলা বেঙ্গালুরুর বাসিন্দা নয় বলেই মনে হয়, অন্য কোথাও থেকে এসেছে। গত 31শে জুলাই তার লাশ কেম্পেগৌড়া এয়ারপোর্টের পিছনের নির্জন রাস্তার পাশ থেকে পাওয়া গেছে। 15,000-এরও বেশি লোককে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, কিন্তু কোনো লাভ হয়নি। কোনো মিসিং কেসের সন্ধানও পাওয়া যায়নি। এ কথা শুনে কলকাতা পুলিশ সামনে রাখা ফাইল খুলে বলে এখানে সুদীপ দে নামে এক ব্যক্তি তার স্ত্রীর নিখোঁজ খবর রিপোর্ট করেছে। ওই ব্যক্তি বলেছে তার স্ত্রী পূজা দে ব্যাঙ্গালোরে গিয়ে নিখোঁজ হয়েছে। এ কথা শুনে ইন্সপেক্টর কলকাতা পুলিশকে ওই মহিলার মৃতদেহের ছবি পাঠায়। সুদীপকে ডেকে পুলিশ জিজ্ঞাসাবাদ করে। জানা যায় সুদীপ ও পূজার বিয়ে হয়েছিল তা প্রায় 7 বছর আগে, কিন্তু তাদের কোনো সন্তান ছিল না। পূজার বয়স 32 বছর। সে মডেলিং করত। এর পাশাপাশি সে ইভেন্ট ম্যানেজারও ছিল। কর্মসূত্রে পূজাকে দিল্লি ও বেঙ্গালুরুতে আসতে হতো। পূজার বেঙ্গালুরু যাবার কথা তার স্বামী সুদীপ জানত। পূজার ফোন থেকে সুদীপের কাছে 31শে জুলাই একটা মেসেজ আসে। তাতে পূজা লেখে হঠাৎ টাকার প্রয়োজন পড়েছে, 5 লক্ষ টাকা পাঠাও। সুদীপ মেসেজ পাবার পরই পূজাকে ফোন করে, কিন্তু পূজার ফোন সুইচ অফ থাকে। কিছু সময়ের ব্যবধানে সুদীপ বারবার পূজাকে ফোন করতে থাকে, কিন্তু প্রত্যেকবার ফোন বন্ধ থাকে। তাছাড়া 5 লক্ষ টাকা পাঠানোর মেসেজেও ভাঙাচোরা ইংরাজি ব্যবহার করা হয়েছে। এতে পূজার স্বামীর মনে হয় পূজা কোনো বিপদে পড়েছে। এই মেসেজ পূজার নয়, অন্য কেউ করেছে। স্বামী চিন্তিত হয়ে পড়ে এবং থানায় গিয়ে এসব ঘটনা খুলে বলে ও পূজার মিসিং রিপোর্ট লেখায়। এবার পূজার ফোন নাম্বার বেঙ্গালুরু পুলিশ পায়। তারা পূজার মোবাইল ফোনের কল ডিটেলস খতিয়ে দেখে। সেখান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। 30শে জুলাই 2019 পূজা ফ্লাইটে বেঙ্গালুরু পৌঁছায়। বিমানবন্দর থেকে একটা উবের ক্যাব বুক করে পূজা পৌঁছায় সিঙ্গাসান্দ্রা সাহারা প্যাভিলিয়ন হোটেলে। তারপর
বেশ খানিকটা সময় হোটেলে কাটিয়ে আবারও একটা ক্যাব বুক করে অন্যত্র যায় এবং কাজ শেষ করে আবারও হোটেলে ফিরে আসে। পূজা যে হোটেলে ছিল সেই হোটেলের রিসেপশন থেকে পুলিশ জানতে পারে পূজা হোটেল থেকে ভোর 3:30 নাগাদ চেক আউট করে, কিন্তু সেই সময় কোনো ক্যাব বুক করেনি পূজা। তা তার ফোন ডিটেলস থেকে পুলিশ আগেই জানতে পারে। রিসেপশনিস্ট জানায় যে ক্যাবে করে পূজা দিনের বেলা বেরিয়েছিল সেই ক্যাবে করেই সে বিকেলে বের হয়। পুলিশ বুঝতে পারে ক্যাব চালক নিশ্চয়ই বুকিং ছাড়াই সরাসরি টাকা নিয়ে পূজাকে গন্তব্যে নামিয়ে দিতে রাজি হয়। হোটেলের ভিতর ও বাইরের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। তাতে গাড়ির চালক ও নাম্বার প্লেট সহ গাড়ি স্পষ্ট দেখা যায়। এবার পুলিশ ওই গাড়ির নাম্বার ধরে সহজেই গাড়ির চালকের বাড়ি গিয়ে উপস্থিত হয়। বাড়িতেই ক্যাব চালককে পাওয়া যায়। তার নাম নাগেশ HM, বয়স 22 বছর, হেগ নাহল্লি ক্রসের বাসিন্দা। তাকে পুলিশ থানায় ধরে নিয়ে যায় ও জেরা করে। জেরাতে জানা যায় নাগেশ দুটো গাড়ি কিনেছিল। দ্বিতীয় গাড়িটির দুবার EMI বাউন্স হয়েছে। EMI দিতে না পারলে তার দ্বিতীয় গাড়িটি হাতছাড়া হয়ে যাবে। দ্বিতীয় গাড়িটিকে নিজের হাতে রাখতে হলে তার বেশ কিছু অর্থের প্রয়োজন। কোথা থেকে এই টাকা সে পাবে এইটা ভেবে ভেবে কোনো কুলকিনারা সে খুঁজে পাচ্ছিল না। এমন সময় পূজা তার গাড়িটির বুকিং করে এয়ারপোর্ট থেকে হোটেল যাওয়ার জন্য। পূজা একাই ছিল। তার পোশাক আশাক ও হাতে থাকা আইফোন ও কথাবার্তা শুনে নাগেশের মনে হয় কোনো অভিজাত পরিবারের মেয়ে, এবং তার ট্রলি ও ভ্যানিটি ব্যাগে যথেষ্ট টাকা ও মূল্যবান জিনিস আছে। পূজার প্রতি নাগেশের কথাবার্তা ও ব্যবহার বেশ ভালোই ছিল। তাই তা দেখে পূজা নাগেশকে জিজ্ঞাসা করে পরের দিন ভোরবেলা তাকে নাগেশ এই ক্যাবে এয়ারপোর্টে ছাড়তে পারবে কিনা। নাগেশ বলে হ্যাঁ সে পারবে, কিন্তু তার জন্য অনলাইনে বুকিং করার কোনো প্রয়োজন নেই। সে ভোরেই হোটেলে পৌঁছে যাবে এবং এখনকার থেকে ভাড়া কমই নেবে, কারণ অনলাইনে বুকিং করলে কমিশনের ব্যাপার থাকে, তাই ভাড়াটাও বেশি পড়ে। নাগেশ 1200 টাকায় রাজি হয়। পরের দিন ভোর 3টের সময় এসে তাকে হোটেল থেকে নিয়ে এয়ারপোর্টে পৌঁছে দেবে। পূজা তাতে রাজি হয়ে যায়, কারণ অত ভোরে আদৌ অনলাইনে ক্যাব পাবে কিনা সে বিষয়ে তার যথেষ্ট সন্দেহ ছিল। তাছাড়া টাকাটাও কম লাগবে। যাই হোক, 31শে জুলাই ভোর 3টে নাগাদ হোটেলের সামনে ক্যাব নিয়ে হাজির হয় নাগেশ। 3:30 নাগাদ পূজা হোটেল ছাড়ে ও ক্যাবে গিয়ে বসে। ক্যাব চলতে শুরু করে। ক্যাবের ভিতর পূজা চোখ বন্ধ করে বসে থাকে। হালকা ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে সে। এরপর বিমানবন্দরের পিছনের নির্জন রাস্তা দিয়ে যাবার সময় নাগেশ ক্যাব থামিয়ে লুটপাট শুরু করে। পূজা প্রতিবাদ করলে প্রথমে তাকে লোহার রড দিয়ে আঘাত করে নাগেশ। তাতেও দমে না পূজা। এই সময় নাগেশ পূজাকে ধর্ষণ করার চেষ্টা করে, কিন্তু পূজা সর্বশক্তি দিয়ে নাগেশকে বাধা দেয়। এরই মাঝে সুযোগ পেয়ে পূজা ক্যাবের দরজা খুলে বাইরে বের হতে সক্ষম হয়। নাগেশ ছুটে গিয়ে পূজাকে ধরে ফেলে। তার সঙ্গে থাকা ছুরিটা বার করে তা দিয়ে পূজাকে আঘাত করতে থাকে। পূজা মাটিতে পড়ে যায়। এরপর পাশে পড়ে থাকা একটা ইঁট তুলে নেয় নাগেশ। সেই ইঁট দিয়ে বারবার পূজার মুখে মাথায় আঘাত করতে থাকে। ঘটনাস্থলেই মারা যায় পূজা। চারিদিকে রক্তে ভেসে যায়। পূজাকে সেখানে ফেলে তার জিনিসপত্র নিয়ে চম্পট দেয় নাগেশ। এরপর পূজার ডিজিটাল ওয়ালেট থেকে 14,000 টাকা নিজের ওয়ালেটে ট্রান্সফার করে। আইফোনটা বিক্রি করে দেয়। নাগেশ নিশ্চিত ছিল যেহেতু ক্যাব অনলাইনে বুকিং করেনি পূজা, তাই নাগেশকে কোনোদিনই পুলিশ ধরতে পারবে না। অর্থের লোভে এমন নৃশংসভাবে পূজাকে হত্যা করে নাগেশ। তবে পূজার কাছে খুব সামান্যই টাকা ছিল, যা দিয়ে নাগেশের তেমন কোনো প্রয়োজনই মেটেনি। পূজাকে খুন করার জন্য 23শে আগস্ট 2019 নাগেশকে গ্রেপ্তার করে পুলিশ। তার 2 বছর পর 2021 সালের সেপ্টেম্বর মাসে জেলে বন্দি থাকাকালীন খাবারের বিষক্রিয়ার ফলে নাগেশ মারা যায়। পূজার মৃত্যু আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় সামান্য অসাবধানতা কতটা ভয়ঙ্কর হতে পারে। পূজা যদি অনলাইনে ক্যাব বুক করত তাহলে হয়তো তার এমন পরিণতি হতো না, কারণ সেক্ষেত্রে ক্যাব ও ক্যাব ড্রাইভারের সমস্ত ডিটেলস কোম্পানির কাছে থাকত। ফলে
এমন দুঃসাহসিক কাণ্ড ঘটিয়ে অপরাধীর বেঁচে যাবার কোনো সম্ভাবনাটাই থাকতো না। তাই ক্যাব চালক হত্যার মতো অপরাধ করার আগে 10 বার ভাবত, কারণ এতে হাতে নাতে ধরা পড়ে যাবার সম্ভাবনা যথেষ্ট থাকে। আজকের কাহিনী এই পর্যন্তই। খুব শীঘ্রই ফিরে আসব আরেকটি নতুন সত্য ঘটনা নিয়ে। সচেতন থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।